সবাইকে স্বাগত। 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি শাফাদ্দিন ফরিদ এবং আমি ফারহানা রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ক্ষমতা পেয়ে বেপরোয়া ঢাকার অনেক কাউন্সিলর, টেন্ডার, চাঁদাবাজি ও জমি দখলে ক্যাডার বাহিনী। নারায়ণগঞ্জে বিস্ফোরণ মামলায় মসজিদ কমিটির সভাপতি গ্রেপ্তার, দায়িত্বে অবহেলার অভিযোগ। রাজধানীর কল্যাণপুরের বস্তির আগুনে 2 জন দগ্ধ, ফায়ার সার্ভিসের 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বসছে 35তম স্প্যান, দৃশ্যমান হবে সেতুর 5.25 কিলোমিটার অংশ। রংপুর, রাজশাহী ছাড়া সব জায়গায় সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলে শীতের আমেজ শুরু। এবার জানাবো বিস্তারিত। ক্ষমতা পেয়েই বেপরোয়া হয়ে ওঠেন ঢাকা সিটি কর্পোরেশনের অধিকাংশ কাউন্সিলর। সাধারণ মানুষকে হয়রানি, টেন্ডার, চাঁদাবাজি ও জমি দখলের পেশি শক্তির জন্য গড়ে তোলেন ক্যাডার বাহিনী। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে ক্ষমতায় আসার কারণেই বেসামাল কাউন্সিলররা। দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, কাউন্সিলরদের ব্যক্তিগত অপরাধের দায় নেবে না সিটি কর্পোরেশন, অপরাধ করলে পেতে হবে শাস্তি। মমিনুল হক সাইদ গত মেয়াদে দক্ষিণ সিটির 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। ক্যাসিনো বিরোধী অভিযানে পরিচিতি পান ক্যাসিনো সাইদ নামে। কাউন্সিলরের ক্ষমতা ব্যবহার করে নৈরাজ্যের অভিযোগ তার বিরুদ্ধে। গত মেয়াদে দক্ষিণ সিটির আরেক কাউন্সিলর ময়নুল হক মঞ্জু রাজধানী সুপারমার্কেট ও নিউ রাজধানী সুপারমার্কেটে চাঁদাবাজি, অবৈধ দখলদারির পাশাপাশি মাদকের কারবারের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ তার বিরুদ্ধেও। এবারের সিটি নির্বাচনে নিজেকে পরিচ্ছন্ন দাবি করে জয়ী হয়েছেন সব কাউন্সিলর, কিন্তু ক্ষমতা পেয়ে তাদের অনেকেই এখন বেপরোয়া। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের কারণে দক্ষিণ ঢাকার 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার সহযোগীরা এখন জেলে। ইরফান সেলিম ছাড়াও অনেক কাউন্সিলর এলাকার লাভজনক খাত, মার্কেট কমিটি, স্কুল কলেজ পরিচালনা কমিটি, বর্জ্য টেন্ডার, টেম্পো অটো স্ট্যান্ড দখলে নিয়েছেন। এছাড়া চাঁদাবাজি, জমি দখলের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। কাউন্সিলর হয়েছে, হি ইজ রিয়েলি কন্ট্রোল বাই ফিউ মাস্তানস, যারা তার বডিগার্ড বলেন, তার কি সঙ্গপাঙ্গ বলেন, এগুলো। তো সুতরাং এগুলো কোনো বিশেষ কাউন্সিলরের প্রবলেম না, এটা হচ্ছে টোটাল রাজনৈতিক সংস্কৃতির সমস্যা। রাজনীতিগুলোকে কুক্ষিগত করে ব্যক্তিগত লাভ, মুনাফা, তাদের ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি, এগুলোর জন্য কিছু লোক ব্যবহার করছে। দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, কাউন্সিলরদের ব্যক্তি অপরাধের দায় সিটি কর্পোরেশনের নয়। অপরাধী যেই হোক, প্রচলিত আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। আমাদের নজরে যেগুলো আসছে সেগুলো আমরা তাদের সাথে কথা বলছি, যাতে করে তারা নিবৃত্ত হয় বা তারা যেন সেরকম কোনো কার্যক্রমে যাতে জড়িত না হয়ে পড়ে। এই বিষয়গুলো আমাদের তরফ থেকে যতটুকু তদারকি করার আমরা চেষ্টা করছি, কিন্তু এখানে দায়ভার তো আর সিটি কর্পোরেশনের না। এটা ব্যক্তিকেন্দ্রিক, যদি কেউ কোনো কার্যকলাপে লিপ্ত হয়ে যায় সেটার দায়ভার তাকে নিজেই নিতে হবে। কাউন্সিলরদের বেপরোয়া মনোভাব থেকে বেরিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান দক্ষিণ ঢাকার মেয়রের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। জনাব তোফায়েল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতিবেদনে কিন্তু উঠে এসেছে যে ক্ষমতা পাওয়ার পরে কাউন্সিলররা বেপরোয়া হয়ে উঠছেন, বিশেষ করে রাজধানীতে, এবং সেখানে আপনার বক্তব্যের কিছু অংশ আমরা শুনেছি। আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই যে আসলে কি কারণে তারা বেপরোয়া হয়ে ওঠেন। হ্যাঁ, এটা প্রশ্নটা এখন আপনারা যেভাবে তুলাচ্ছেন যে কাউন্সিলর হওয়ার পরে তার প্রভাব প্রতিপত্তি বেড়ে গেছে এবং সেই কাজগুলো করছে, জিনিসটা ঠিক না। কারণ কাউন্সিলর হওয়ার জন্য তাকে নমিনেট করা হয়েছে যখন, তার আগের তার চিত্রগুলো দেখুন, তার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। এদের কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসছে। এরা কিন্তু অপরাধী হয়েই কাউন্সিলর হয়েছে, কাউন্সিলর হয়েই তারা অপরাধ শুরু করে নাই। সুতরাং এটাই, এই জন্য আমি বলতে চাচ্ছি, এটা রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা। কারণ রাজনীতি স্বচ্ছ নয়, রাজনীতিতে
স্বচ্ছতার সাথে জনপ্রতিনিধি হওয়ার মতো জনসেবামূলক কার্যে তাদের যে আগের রেকর্ড এগুলোর কারণে কিন্তু কাউন্সিলর হচ্ছে না। এখন তো এটা বলছেন দলীয় যে যখন নমিনেশন দেয়া হয় তখন আসলে রাজনৈতিক দলগুলোরই দায়িত্ব যে কাদেরকে নমিনেশন দিচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখাটা জরুরি। অবশ্যই, কারণ রাজনীতি শুদ্ধ না হলে রাজনীতির মাধ্যমে যে নির্বাচন সেটা শুদ্ধ তো হতে পারে না। কারণ বিভিন্ন রকমভাবে এটাতে স্ক্রিনিং হবে। স্ক্রিনিং তো একটা স্ক্রিনিং হতে রাজনৈতিক দলে যখন সদস্য হবে তখনই দেখা উচিত যে এই লোকটার রেকর্ড কি, সে রাজনীতিকে ব্যবহার করবে কিনা তার দুর্নীতি এবং অপরাধমূলক কাজে। তারপরে যখন তাকে ফর্মাল একটা জনপ্রতিনিধিত্বের জন্য নমিনেট করা হয় তখন তো তাকে আরও অনেক স্ক্যানিং করা স্ক্রুটিনি করা দরকার। কিন্তু আসলে এখন জনপ্রতিনিধিত্বের জন্য কম্পিটিশনটা হচ্ছে কিন্তু এই মাস্তানদের মধ্যে কম্পিটিশনটা হচ্ছে। যারা এই কাজগুলো করছেন তারাই কম্পিট করে যে সর্বোচ্চ মাস্তানরা এই কাজে যেতে পারছেন। সুতরাং এই সিটি কর্পোরেশনের আইন বা সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠান এটার জন্য কোনোভাবে দায়ী না। আমি সর্বসময় স্থানীয় সরকার প্রতিনিধিদের ক্ষমতায়নের কথা বলে এসেছি, কিন্তু এখন যে চিত্রটা আসছে, কারণ এই দুর্বৃত্তকে ক্ষমতায়ন করলে তো আপনারও সমাজের ক্ষতি হবে। সেজন্য নির্বাচনটা স্বচ্ছ না হলে এই দুর্বৃত্তায়িত যে মানুষগুলো এসে ক্ষমতায় বসবে তারা তো ভালো আচরণ করবে না, তাতে প্রতিষ্ঠানটা কোনোভাবেই দাঁড়াতে পারবে না। সমস্ত দুর্ভারগুলো প্রতিষ্ঠানের উপর চলে যাবে। এটা একটা আসলে তাহলে কিভাবে পরিবর্তন করা সম্ভব বা এর প্রতিকার কি? এখন রাজনীতি শুদ্ধ না হলে এগুলো শুদ্ধ হবে না, কারণ আমাদের যে এখন যে সম্পদ আহরণ বিত্ত আহরণ পদ্ধতি এটা দুর্বৃত্তায়িত হয়ে গেছে এবং এই দুর্বৃত্তায়নের মাধ্যমে বিত্তায়িত হয়ে বিত্তবান হয়ে তারা এখন রাজনৈতিক ক্ষমতার দিকে হাত বাড়িয়েছে এবং সেখানেও তারা গিয়ে প্রবেশ করে ফেলেছে। সুতরাং এখন এটা খুব সহজে এটাকে উপড়ানো যাওয়া সম্ভব না। রাজনীতি এবং রাজনৈতিক দলকেই প্রথমে শুদ্ধ হতে হবে এবং দেশের রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে হবে। মানুষকে চয়েসের ক্ষমতা দিতে হবে। ইলেকশনটা সঠিক পদ্ধতিতে হওয়া লাগবে, তখন মানুষ একটা চয়েস করার সুযোগ পাবে। এখন তো মানুষের চয়েসের সুযোগ নেই। জনাব তোফায়েল আহমেদ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশ থেকে পালাননি, আত্মগোপনেও যাননি ঢাকা ৭ আসনের এমপি হাজী সেলিম। গাড়ি হাঁকিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পুরান ঢাকা। ছেলে ইরফানের নৌ কর্মকর্তাকে মারধরের ঘটনার ৬ দিন পর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। নিজে কথা বলতে না পারলেও প্রতিনিধিদের দিয়ে নিজেকে নির্দোষ দাবি করে জানিয়েছেন চাঁদাবাজি ও জমি দখলের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। রাজধানীর ধানমন্ডিতে ২৫ অক্টোবর রাতে নৌ কর্মকর্তাকে মারধর করেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। এরপর থেকেই দেখা মিলছিল না এমপি হাজী সেলিমের। পরদিন পুরান ঢাকার বাসায় অভিযান চালিয়ে ইরফানকে গ্রেফতারের সময়ও খোঁজ মেলেনি তার। এরপর জমি দখল, চাঁদাবাজি, তুচ্ছ বিষয়ে এলাকাবাসীকে মারধর সহ নানা অভিযোগ একে একে সামনে আসতে থাকে তার বিরুদ্ধে। তবে ভয়ে মুখ খুলছেন না কেউ। অনেক জায়গায় দখলের মধ্যে নিয়ে নিচ্ছে, এত টাকা সম্পত্তির প্রতি অনেক লোক। ভাই এখানে ভাই আমরা মুখ খুলতে পারি না ভয়ে। যার বিরুদ্ধে এত অভিযোগ, প্রশ্ন ওঠে তিনি কোথায় আছেন। বিদেশ ও আত্মগোপনে যাওয়ার কথাও ভাসতে থাকে বাতাসে। হয়ে ওঠেন টক অব দ্য কান্ট্রি। তার সন্ধানে পুরান ঢাকার বাসায় গিয়ে জানা গেল খানিক আগেই বাসা থেকে বেরিয়ে গেছেন তিনি। পরে জানা যায় সোয়ারি ঘাটে গেছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর দেখা মিলল হাজী সেলিমের গাড়ি বহর। তবে গণমাধ্যমের উপস্থিতি দেখে নিমিষেই উধাও। এর ঘণ্টাখানেক পর আবারও পাওয়া গেল গাড়িবহর। এবার হাজী সেলিম গেছেন চকবাজার শাহী মসজিদে। জুমার নামাজ শেষে অবশেষে পাওয়া গেল তাকে। তারপরও ছিল ক্যামেরার সামনে আসতে অনাগ্রহ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জানতে চাইলে নিজে কথা বলতে না পারায় তার বক্তব্য জানান দক্ষিণ ঢাকার ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তার দাবি হাজী সেলিম ও তার ছেলের বিরুদ্ধে আসা সব অভিযোগ ভিত্তিহীন। চাঁদাবাজ একেবারে বানোয়াট, একেবারেই মিথ্যা। যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমরা রাজনীতি ছেড়ে দেবো। ষড়যন্ত্র নিপাত যাক, সুষ্ঠু বিচার, সঠিক সিদ্ধান্ত হোক। তবে র্যাব বলছে হাজী সেলিম পরিবারের বিরুদ্ধে তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তদন্তের পর জানানো হবে বিস্তারিত। র্যাব যখন এই ধরনের অভিযান পরিচালনা করে মূলত অভিযোগগুলোকেই আমলে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। তার এলাকাতে মূলত চাঁদাবাজি এবং আধিপত্য বজায় রাখার জন্য মূলত এই ধরনের নজরদারি ব্যবস্থা উনি করেছেন। সেলিম পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে দুদকও।
টানা 6 দিনের লুকোচুরির পর অবশেষে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লেন হাজী সেলিম। ছেলে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের পর থেকে ছিলেন লাপাত্তা। ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরার সামনে নিজে কথা বলতে না পারলেও তার প্রতিনিধিকে দিয়ে জানালেন তিনি নির্দোষ, ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে। ষড়যন্ত্র নাকি সত্য ঘটনা এটি বের করবে আইন শৃঙ্খলা বাহিনী, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলাকাভিত্তিক উন্নয়নে বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশে দারিদ্র্য থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে মুজিব বর্ষে গৃহহীন মানুষকে সচিবদের গৃহ উপহার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় পাশের মানুষটিকে ভালো রাখতে সামর্থ্যবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। গৃহহীন ১৬০টি পরিবারকে মুজিববর্ষে ঘর তৈরি করে দিয়েছেন সরকারের ৮০ জন সচিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপকারভোগী পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন তারা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাথা গোঁজার ঠাঁই পেয়ে কৃতজ্ঞতা জানান দীর্ঘদিন রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাওয়া দরিদ্র পরিবারগুলো। আগে তো কষ্ট ছিল, এখন তো খুব সুখ শান্তি, পাকা ঘর, আবার কারেন্ট বিদ্যুৎ আছে। সকাল বানিয়ে বুক বাড়িয়ে থাকতাম, বানিয়ে অনেক দুঃখ করেছি। সচিবদের উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, একটা গৃহহীন পরিবারকে ঠিকানা তৈরি করে দেয়া মহৎ উদ্যোগ। আজকে যে মানুষগুলির পাশে দাঁড়িয়েছে তাদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে, একটা ঘর করে দিয়েছে, মানুষের একটা ঘর আছে, যে একটা ঘর করে দিয়েছে, এটা একটা মহৎ কাজ আপনারা করেছেন। সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি ভবিষ্যতেও সবাই আপনাদের পদাঙ্ক অনুসরণ করবে, এভাবে মানুষের পাশে দাঁড়াবে এবং বাংলাদেশ বিশ্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তী ক্ষমতাসীনরা নিজেদের ভোগবিলাসে ব্যস্ত থাকায় মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। বর্তমান সরকার করোনার ধাক্কা সামলে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। খাদ্য নিরাপত্তা যেমন আমরা নিশ্চিত করতে পেরেছি, সেই সাথে এখন পুষ্টি নিরাপত্তা। আজকে মাছ, মাংস, দুধ, ডিম সবকিছু যেন, মুরগি সব যেন ব্যাপকভাবে উৎপাদন বাড়ে, তৈরি তরকারি, ফল মূল উৎপাদন বাড়ে, আমরা তার ব্যবস্থা নিচ্ছি। 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে, কোনো জমি অনাবাদি থাকবে না। তৃতীয় মেয়াদে সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিল একটি মানুষও গৃহহীন থাকবে না। চলতি অর্থবছরে প্রায় ৬০,০০০ পরিবারকে ঘর তুলে দিচ্ছে সরকার। ১৯৯৭ সাল থেকে এভাবেই পুনর্বাসিত হয়েছে প্রায় ৩.৫ লাখ গৃহহীন পরিবার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণ মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে সিআইডি। শুক্রবার রাত 11:30টায় পশ্চিম তল্লা এলাকায় তার নিজ বাড়ির সামনের রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ সিআইডির পুলিশের এসপি নাসির উদ্দিন জানান, মসজিদে বিস্ফোরণে পুলিশের মামলায় শুক্রবার রাত 11টায় সিআইডির একটি টিম আব্দুল গফুরকে গ্রেপ্তার করে। এর আগে তিতাসের 8 কর্মকর্তা, ডিপিডিসির বরখাস্ত হওয়া একজন মিটার রিডার, 2 জন ইলেকট্রিক মিস্ত্রি সহ 11 জনকে গ্রেপ্তার করে সিআইডি। তারা সবাই জামিনে রয়েছেন। গত 4 সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণের ঘটনায় 37 জন দগ্ধ হয়। তাদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন 34 জন। এ বিষয়ে আরও জানাতে বা নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, যিনি মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর ছিল, তো তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগের কথা বলা হচ্ছে এবং আজ কি তাকে আদালতে তোলা হতে পারে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পুলিশ সুপারের কার্যালয়ে কিছুক্ষণ আগেই কিন্তু সিআইডি পুলিশ এখানে একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে কিন্তু এই বাইতুস সালাম মসজিদের যেই সভাপতি আব্দুল গফুর, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি কিন্তু তিনি বিস্তারিত জানিয়েছেন এবং তার যে অবহেলার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বিষয়গুলি কিন্তু সিআইডির যে এএসপি নাসির উদ্দিন তিনি কিন্তু গণমাধ্যমের কাছে তুলে ধরেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে এবং
এএসপি জানিয়েছে তাকে 2 দিনের রিমান্ড চাওয়া হবে এবং এটা পরবর্তীতে আদালত আসলে আমাদেরকে নিশ্চিত করবেন যে কতদিনের রিমান্ড চেয়েছেন এবং কতদিনের মঞ্জুর করা হলো। তো আসলে আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে এই মসজিদ কমিটির যে সভাপতি তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আসলে তার যেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো, তিনি কিন্তু এই মসজিদের যেই 2টি লাইন বিদ্যুৎ লাইন সে এখানে সংযোগ নিয়েছিল, একটি লাইন কিন্তু ছিল অবৈধ লাইন এবং মসজিদের ভিতরে সিআইডির কর্মকর্তারা কিছুক্ষণ আগে জানিয়েছেন যে মসজিদের ফ্লোরের যেই ফাটা অংশ দিয়ে গ্যাস নির্গত হতো এবং এই মসজিদটিতে গ্যাস জমা হতো। আসলে কিন্তু সে দীর্ঘ 3 মাস পর্যন্ত আগে থেকেই সে জেনেও কিন্তু এইসব ব্যাপারে কোনো রকম ব্যবস্থা নেয়নি, যেহেতু সে দাবি করেছিল যে তিতাস কর্মকর্তাকে সে জানিয়েছে, কিন্তু তিতাস কর্মকর্তা বা তাদের অফিস থেকে কোনো ব্যবস্থা না নেওয়ার পরবর্তীতেও সে সভাপতি হিসাবে তার যে দায়িত্ব ছিল সে কিন্তু সেই ব্যবস্থা করেননি। মুসল্লিদের কিন্তু সে সেই ঝুঁকিপূর্ণ অবস্থাতেই সেই গ্যাসবদ্ধ মসজিদ রুমটিতেই দরজা জানালা বন্ধ করে এসি ছেড়ে কিন্তু সে সেখানে নামাজ পড়ার ব্যবস্থা করেছেন। এসব কারণেই কিন্তু এই বিস্ফোরণের এত বড় একটি বিস্ফোরণের ঘটনায় 34 জনের মৃত্যুর ঘটনা ঘটলো। তো আসলে এসব ব্যাপারেই এই অভিযোগগুলির ভিত্তিতেই তার যে দায়, এ কারণে তাকে আসামি করে তাকে এই মামলার আওতাভুক্ত করে তাকে আজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলো। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জের তল্লায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদ কমিটির সভাপতির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানীর মিরপুরের কল্যাণপুর নতুন বাজার বস্তির আগুনে 2 জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। এর আগে শুক্রবার রাত 11:15টার দিকে ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভাঙাড়ির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনের ঘটনায় রাতেই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। শুক্রবার রাত 9:45টার দিকে আগুন লাগে কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ভাঙাড়ির দোকানের গ্যাস সিলিন্ডার থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা, তবে তদন্তের পরেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এই ধরনের দোকানে তো অবৈধভাবে ইলেকট্রিক সংযোগ থাকে অথবা নিম্নমানের তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ থাকে, হিটার ব্যবহার করে চা তৈরি করে। তো এই ধরনের বিষয় থেকে শর্ট সার্কিট অথবা এই জাতীয় কোনো ঘটনার কারণে হতে পারে বলে আমরা অনুমান করতে পারি। ফায়ার সার্ভিস জানায় আগুন নেভাতে গিয়ে আহত হন তাদের এক সদস্য। স্থানীয়রা জানান বস্তির কয়েকজন আহত হয়েছে। আগুনে বেশ কিছু ঘর পুড়ে গেছে বলে জানান বস্তিবাসীরা। আমি এখানে দেখতে মাল সারাইতেছি, ওদিক দিয়ে দেখতেছি রাস্তা দিয়ে আগুন হইতেছে, আগুন হইতেছে কয়ে যে আমার বাবার আমার মারে আমার ভাই বোন তো বাঁচেছি, আমার সব আহত পড়েছে আমি বাসে। আচ্ছা, পুরো আগুনটা ছাইবে না রয়েছে পুরো বস্তিটারে, যা মাটির কয়েকশো রুম ছিল সব নাই। আগুনে মাথা গোজার আশ্রয় হারিয়ে দিশেহারা অনেকেই। কিছুই নাই, শুধু গায়ে বেরোতে পারছে আর কিছু বেরোতে পারে না। টাকা ছিল বাসায়, চেন ছিল, আংটি ছিল, এমনকি আমার ঘরে আরো বাদে ছিল, অনেক কিছু ছিল, সবই পুড়ে আমি ছাই হয়ে আছে। এদিকে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে পরিবার প্রতি 5,000 টাকা করে সহায়তার কথা জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুর 35তম স্প্যান বসানোর চূড়ান্ত ধাপের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ক্রেনের মাধ্যমে স্প্যানটি মাঝ নদীতে নেওয়া হয়েছে। এর আগে নাব্য সংকটের কারণে শুক্রবার স্প্যানটি বসানোর কথা থাকলেও তা সম্ভব হয়নি। সকাল 10টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে নির্ধারিত 8 ও 9 নম্বর পিলারের কাছে আনা হয় স্প্যানটি। সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন পদ্মায় তীব্র স্রোতের কারণে স্প্যান বসাতে কিছুটা দেরি হচ্ছে। শুক্রবার পিলারের কাছে নাব্য সংকট থাকায় স্প্যান বসানো যায়নি। পরে পিলারের কাছে প্রয়োজনীয় গভীরতা নিশ্চিতে ড্রেজিং করা হয়। সেতুর 34তম স্প্যান বসানোর মাত্র 7 দিনের মাথায় বসতে যাচ্ছে এই স্প্যান। চলতি মাসে এর আগে আরও 3টি স্প্যান বসানো হয়েছে। আজ স্প্যান বসানোর পর দৃশ্যমান হবে পদ্মা সেতুর 5,250 মিটার অংশ। পদ্মা সেতুর 35তম স্প্যান বসানোর আরও খবর জানাতে এবার আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শুভ ঘোষ।
শুভ, স্প্যান বসানোর কাজের অগ্রগতি কতটুকু, এখন কি পর্যায়ে রয়েছে এবং কখন নাগাদ স্প্যানটি বসতে পারে, বিস্তারিত জানাবেন। দেখুন, সকাল থেকে আসলে আমরা জানাচ্ছিলাম যে স্প্যানটি কিন্তু সকাল 9:15 দিকে কিন্তু মাওয়া যে কনস্ট্রাকশন ইয়ার্ডটি রয়েছে সেখান থেকে কিন্তু ভাসমান ক্রেনের সাহায্যে কিন্তু এই স্প্যানটিকে এই পদ্মা সেতুর যে 8 এবং 9 নম্বর পিয়ারের কাছে এনে রাখা হয়। পরে প্রকৌশলীদের আসলে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরে কিন্তু এটিকে একটি নির্ধারিত উচ্চতায়, অর্থাৎ 8 এবং 9 নম্বর পিয়ারের কাছে যে উচ্চতাটি রয়েছে সেখানে কিন্তু এটিকে নোঙর করা হয়। পরবর্তীতে কিন্তু পিয়ারের উপরই কিন্তু এই স্প্যানটিকে বসানোর যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালাচ্ছেন। এবং আপনি জানেন যে দ্বিতীয় এবং তৃতীয় দফা বন্যা পরিস্থিতির পর যে চলমান করোনা পরিস্থিতি রয়েছে, সব মিলিয়ে কিন্তু পদ্মা সেতুর কাজে যে ধীরগতি চলে এসেছিল, দীর্ঘ 4 মাস বিরতির পর কিন্তু অক্টোবর মাসে থেকে কিন্তু এই পদ্মা সেতুতে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। এবং পরপর কিন্তু এই মাসেই 4টি স্প্যান কিন্তু মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সফলভাবে বসানো সম্পন্ন হবে আজকের এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে। এবং পাশাপাশি কিন্তু 6টি স্প্যান কিন্তু একই সাথে বসে গেল মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। এবং আপনার এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা প্রকৌশলীদের সাথে কথা বলেছিলাম। তারা গতকালকে কিন্তু কিছুটা নাব্যতা সংকটের কারণে এই স্প্যানটি বসাতে আসলে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং আজকে যে অংশটিতে নাব্যতা ছিল সেটিতে কিন্তু নাব্যতা ফিরিয়ে এনে প্রায় দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরে কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে এই স্প্যানটিকে পিয়ালের উপর বসানো হয়েছে। হয়তো আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে সফলভাবে পদ্মা সেতুতে এই 35তম স্প্যানটি বসানোর যে কাজ সেটি কিন্তু সম্পন্ন হবে। এবং এরই মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতুতে প্রায় 5.25 কিলোমিটার, অর্থাৎ 5.25 কিলোমিটার অংশ কিন্তু দৃশ্যমান হবে। এবং প্রকৌশলীদের যে কর্মপরিকল্পনা রয়েছে স্প্যান বসানোর, সেই পরিকল্পনা অনুযায়ী যদি সবগুলো স্প্যান, যদি বৈরী আবহাওয়া এবং পদ্মার যে পরিস্থিতি সবকিছু যদি অনুকূলে থাকে, তাহলে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে স্প্যানটি সবকটা স্প্যান বসানোর কার্যক্রম কিন্তু শেষ হবে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর 35তম স্প্যান বসানোর এখনকার সবশেষ তথ্য। পদ্মা সেতুর 35তম স্প্যান বসানোর অগ্রগতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পুঁজিবাজারে অনিয়ম ঠেকাতে দুই স্টক এক্সচেঞ্জকেই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে পুঁজিবাজার ও টেকসই উন্নয়ন নিয়ে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত অনলাইন বৈঠকে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, বর্তমান বাজারের সবচেয়ে বড় দুর্বলতা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংকট। হোল ওয়ার্ল্ডে যদি মার্কেটে কোনো আপনার 2 নম্বরই যদি হয়ে থাকে, প্রথম কিন্তু স্টক এক্সচেঞ্জ ধরে, এসইসি তো অনেক পরে। এখনো কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে কোম্পানির বন্ধ আছে, যে কোম্পানির কিন্তু জেড গ্রুপে আছে, আমরা সবাই জানি কে বন্ধ আছে কোম্পানি, তার শেয়ার এত হাই প্রাইসে ডেলিকেট রেট করতেছে, হু ইজ সেলিং এন্ড হু ইজ বাইং, দ্যাট রেকর্ড ইজ উইথ দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ নোজ কে সেই শেয়ার দিয়ে, তো এটা যে শেয়ার দিয়ে যে ম্যানিপুলেশন হচ্ছে এটা তো ওপেনলি হচ্ছে। উত্তর ও উত্তর পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 2 থেকে 3 দিন রংপুর ও রাজশাহী ছাড়া অন্যান্য বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার থেকে বৃষ্টিপাত কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। বৃষ্টিপাত শেষে রাতের তাপমাত্রা কমে আসবে এবং দেশের বিভিন্ন স্থানে শীত অনুভূত হতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মৌসুমি বায়ু কক্সবাজার অঞ্চলে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, এছাড়া ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এসব বিভাগে থেমে থেকে ভারী এবং অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সোমবার থেকে তাপমাত্রা কমে গিয়ে শীত পড়তে শুরু করবে দেশের বিভিন্ন স্থানে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে শীতের আমেজ। ঋতুচক্রের হিসাবে ডিসেম্বরের শীত আসার কথা থাকলেও গ্রামে এরই মধ্যে হালকা শীত অনুভূত হচ্ছে। শীত নিবারণে অনেক এলাকায় শুরু হয়েছে হালকা গরম কাপড়ের ব্যবহার। করোনাকালে শীতজনিত রোগ মোকাবেলায় এবার আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।
বিকেল নামলেই হালকা কুয়াশা আর রাতভর গাছের পাতা বা দুর্বা ঘাসের উপর শিশির ফোঁটা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হিমালয় কন্যাখ্যাত দেশের উত্তরের জনপদ পঞ্চগড় ও তেঁতুলিয়ায় গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে, ফলে প্রকৃতি জানান দিচ্ছে শীতের আমেজ। আজকে কুয়াশা একটু কম, তবে ঠান্ডা খুব কম হয়, ঠান্ডা আছে আর কি। শীতের প্রকোপ বলতে যেটা বোঝায় সেটা এখনো শুরু হয়নি। আমাদের নভেম্বরের ফার্স্ট উইকেই আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা যে মিটিংটি রয়েছে সেটি আহ্বান করব। ঠাকুরগাঁওয়ের দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকে কুয়াশা, ফলে শীতের আমেজে মৌসুমী সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। মোটরসাইকেল ড্রাইভ করার সময় আলো দিয়ে গাড়ি চালাতে হয়। প্রচুর কুয়াশা পড়তেছে, হিমেল আবহাওয়া, পাহাড়ের আবহাওয়া অনুভব করছে। খাগড়াছড়িতে ঋতু পরিবর্তনের এই সময়ে বাড়ছে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগ। আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকের। অনেকটা ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে, তো বাচ্চা মা বাবাদেরকে সবসময় একটু গরম কাপড়, কম্বল, লেপ অথবা গরম জামা কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে। শীতের আগমনে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় পাখির কলকাকলিতে মুখরিত গ্রামীণ জনপদের মাঠঘাট। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহ শুরু হয়ে গেছে। এ সময় বেনাপোল ও শেরপুরে বাড়ছে গরম কাপড় বেচাকেনা। লেপ তোশক বানানো সহ শীতবস্ত্র বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রস্তুতি নিয়েছে লেপের জন্য, কাজ চলতেছে তোশক বালিশ। কিছুদিন ধরে মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে কুষ্টিয়া ও নীলফামারীর পথ প্রান্তর। শীত নিবারণে হালকা কাঁথা বা কম্বল ব্যবহার করছেন অনেকেই। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা দেখবেন, ইউরোপের সঙ্গে বিমান চলাচল বন্ধ হচ্ছে না, করোনার দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ে সতর্ক বাংলাদেশ। বিশ্বে একদিনে 5,73,000 করোনা শনাক্তের নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রে শনাক্ত 1 লাখের বেশি। বাজারের সব ধরনের সবজির দাম বেড়েছে। বেশিরভাগ সবজি 50 টাকা কেজির ওপরে। শীতকালীন সবজির দাম সবচেয়ে চড়া। টমেটো, শিম বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। কাঁচা মরিচের দাম কিছুটা কমে 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দামে এখনও বিক্রি হচ্ছে না আলু, পেঁয়াজ। ভারত থেকে আমদানি করা নতুন আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 টাকায়। সব ধরনের সবজির দাম বেশি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারাও। যদিও খারাপ আবহাওয়া ও সরবরাহ সংকটের কারণে দাম বাড়তে বলছেন ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি ও অভিযান চালানোর পরামর্শ ক্রেতাদের। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সকাল থেকে বিভিন্ন বিহারে চলছে নানা ধর্মীয় আয়োজন। সকালে রাঙামাটির রাজবন বিহার সহ অন্যান্য বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, তাপ্তিংশ পূজার মাধ্যমে শুরু হয় দিনটি। এছাড়া রয়েছে ধর্মালোচনা, সংঘদান, বুদ্ধ মূর্তি দান সহ নানান ধর্মীয় আচার। করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ 8 মাস পর আয়োজন করা হয় এই ধর্মীয় জমায়েতের। স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন পুণ্যার্থীরা। প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে খাগড়াছড়ির প্রতিটি বৌদ্ধ বিহার সাজানো হয়েছে। বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের 2 দিনের ওয়াংগোয়াই পোয়ে উৎসব শুরু হয়েছে। নানা ধর্মীয় আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় ওড়ানো হবে ফানুস। দেশ ও জাতির মঙ্গল কামনায় হবে বিশেষ প্রার্থনা। রোববার রাতে মহামঙ্গল রথযাত্রার মাধ্যমে শেষ হবে এই উৎসব। ইউরোপের সঙ্গে এখনই বিমান চলাচল বন্ধ করছে না বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় দফা সংক্রমণের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে ঢাকা। এছাড়া সচিব বলেন, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করা সহ এ ব্যবস্থা আরও বাড়াতে রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসছে।
ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ হচ্ছে। এরই মধ্যে নতুন করে লকডাউনে গেছে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। পরিস্থিতি বিবেচনায় ইউরোপের সঙ্গে আকাশপথে যোগাযোগ বাংলাদেশ অব্যাহত রাখবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, এখনই যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনা তৈরি হয়নি। আমরা তখন একটা আবেদন করেছিলাম প্রবাসীদের যে আপনারা এই আপদকালীন সময়ে পারলে যেখানে আছেন ওখানেই থাকেন। অবস্থার প্রেক্ষিতে আমরা বিবেচনা করব কি করা যায়। তবে আমরা যত চাই ওপেন আপ হোক। আমরা দেশে তো মোটামুটি খুব ভালো। সচিব জানান, দেশে দ্বিতীয় দফা সংক্রমণের ঝুঁকি কমাতে বিদেশ ফেরতের ব্যাপারে এবার কঠোর সতর্কতা নেওয়া হবে। সবার কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে। ফ্লাইট বন্ধ করার আমাদের আপাতত কোনো ইয়ে নেই। আগামী রোববারে একটা মিটিং কল করেছি ইন্টারমিনিস্ট্রিয়াল, যেটা আমরা আগেও করেছি কয়েকবার। তো সেখানে আমরা এই জিনিসগুলো আলোচনা করব, ইনক্লুডিং কোয়ারেন্টাইন ফেসিলিটিসগুলো আমরা যেভাবে আগে রেডি করেছিলাম সেগুলোর প্রিপেয়ারনেস বাড়ানোর চেষ্টা করব। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মার্চে বিদেশ ফেরতদের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হলেও প্রবাসীরা আপত্তি জানায়। নাকিদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে আবারও একদিনে 5,73,000 করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই নতুন সংক্রমিত 1 লাখের বেশি, যা দেশটির একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 4,58,00,000-এর বেশি। এছাড়াও নতুন 7,500 মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 11,93,000 ছাড়িয়েছে। দ্বিতীয় দফার সংক্রমণে বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড গড়েছে করোনা। বিশ্বে করোনার প্রকোপ শুরুর পর থেকে এ যাবৎকালের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। ভাইরাস পাওয়া গেছে প্রায় 6.25 লাখ মানুষের। এদিকে সংক্রমণের নতুন রেকর্ড দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে সর্বোচ্চ 1 লাখের বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 93 লাখ। দেশটিতে নতুন করে প্রাণ গেছে প্রায় 1,000 মানুষের। এ পর্যন্ত দেশটির মোট প্রাণহানি দাঁড়ালো 2,35,000। শুক্রবার ইউরোপের দেশগুলোতে নতুন রোগী শনাক্ত হয়েছে 3 লাখ। প্রাণ গেছে 3,000 মানুষের, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ফ্রান্স। দেশটিতে লকডাউন জারি করার পরও কমছে না দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব। প্রাণ গেছে 550 মানুষের। নতুন প্রায় 50,000 রোগী নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 13 লাখ ছাড়িয়েছে। রাশিয়াতে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 355 জনের। রোগী মিলেছে 18,000। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশ যুক্তরাজ্যে 274, স্পেনে 239, চেক প্রজাতন্ত্রে 216, পোল্যান্ডে 206 ও ইতালিতে 199 জনের প্রাণহানি হয়েছে। ইউরোপে সংক্রমণ রুখতে বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপ করায় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চলছে বেশ কিছু দেশে। স্পেনের বার্সেলোনায় বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। এ সময় পুলিশের সাথে কয়েক দফা সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। এদিকে একই দাবিতে বিক্ষোভ চলছে ইতালিতেও। আগামী 1 মাসের কড়াকড়ি আরোপের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কয়েকশো মানুষ। বেলজিয়ামে বিধিনিষেধ আরোপের পরও দ্বিতীয় ধাপের সংক্রমণ না কমায় নতুন করে আংশিক লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 24,000, প্রাণ গেছে 138 জনের। এছাড়াও সংক্রমণ রোধে বিধিনিষেধের পাশাপাশি কাউন্টিগুলোর মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পর্তুগাল। তবে ভারতে কিছুটা কমেছে প্রকোপ। 24 ঘন্টায় 550 জনের প্রাণহানি হয়েছে সেখানে। এ নিয়ে ভারতের মোট প্রাণহানি 1,21,000-এর বেশি। নতুন 48,000 রোগী নিয়ে দেশটির আক্রান্তের সংখ্যা 81 লাখের বেশি। এছাড়াও নতুন করে ব্রাজিলে 529, মেক্সিকোতে 516, ইরানে 356 ও আর্জেন্টিনায় 350 জনের মৃত্যু হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। হাতে থাকা 2 দিনে ভোটারদের সমর্থন আদায়ে ব্যাটল গ্রাউন্ড অঞ্চলগুলোতে জোর প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এদিকে পেনসিলভেনিয়ায় ডাকযোগে আগাম ভোট দিতে ব্যবহৃত কয়েক হাজার ব্যালট পেপার নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত সময়ের প্রচারে মূলত মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে গুরুত্ব দিয়েছেন 2 প্রার্থী ট্রাম্প ও বাইডেন। দুজনেরই সমর্থন প্রায় সমান থাকায় চূড়ান্ত ফলাফলে এসব অঞ্চলের ভোট বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
মিশিগানের সমাবেশে বড় ব্যবধানে জয়ের আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার টিকা আবিষ্কারের আশ্বাস দেন তিনি। শিগগিরই জীবনযাত্রা স্বাভাবিক হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমেরিকার সব নাগরিকের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছাবে। বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহে অগ্রাধিকার পাবেন বয়স্করা। খুব শীঘ্রই এই মহামারী থেকে মুক্তি পাবে যুক্তরাষ্ট্র, স্বাভাবিক ছন্দে ফিরবে জনজীবন, আর আগামী বছর নতুন উচ্চতায় পৌঁছাবে মার্কিন অর্থনীতি। এদিকে আইওয়ার সমাবেশে করোনা ইস্যুতে আবারও ট্রাম্পের ওপর চড়াও হয়েছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। নির্বাচিত হলে করোনার সামনে ট্রাম্পের মতো আত্মসমর্পণ করবেন না বলে ঘোষণা দেন তিনি। আগাম ভোট নিয়ে শুরু থেকে নেতিবাচক অবস্থানে ট্রাম্প। তার মতে এই আগাম ভোটের মাধ্যমে কারচুপির সুযোগ খুঁজছে ডেমোক্র্যাট শিবির। এ পরিস্থিতিতে পেনসিলভেনিয়ার ডাকযোগে আগাম ভোটের জন্য ব্যবহৃত কয়েক হাজার ব্যালট পেপার নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। অনেক ভোটারের কাছেই এখনো পৌঁছায়নি ব্যালট। এ ধরনের অভিযোগের কয়েক হাজার ফোন কল পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে করোনার কারণে এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেড়েছে ডাকযোগে ভোটের হার। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন 8 কোটির বেশি ভোটার। আর এজন্য ডাকযোগে পাওয়া ভোট নিয়ে আইনি লড়াইয়ের বিষয়টিকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। নির্বাচন পর্যবেক্ষকরাও বাড়তি মনোযোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের দিকে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে দেয়া ভোট নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক সিদ্ধান্তে উদ্বেগ রিপাবলিকান ডেমোক্র্যাট দুই শিবিরেই। নির্বাচনে কারচুপির শঙ্কা জানিয়ে বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে নির্বাচন শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে। বুধবার পেনসিলভানিয়াতে ডাকযোগে পাওয়া ভোট নিয়ে দেয়া সুপ্রিম কোর্টের রায় বলছে নির্বাচনের 3 দিন পর পৌঁছানো ব্যালটও গোনা যাবে। নর্থ ক্যারোলাইনায় নির্বাচনের 9 দিন পর পৌঁছানো ভোটও গণনার পক্ষে সর্বোচ্চ আদালত। দুটি রায়ই ছিল ডেমোক্র্যাটদের পক্ষে। তবে উইসকনসিনে নির্বাচনের দিন পাওয়া ডাকযোগে ভোটই গণনা হবে। এ নিয়ে ডিস্ট্রিক্ট কোর্ট যে রায় দিয়েছিল, ফেডারেল কোর্ট আপিলে তা খারিজ করে দেয়। যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোট গণনা নিয়ে এক এক রাজ্যে এক এক রকম নিয়ম চালু। 28 রাজ্যে ডাকযোগে দেওয়া ভোট পৌঁছতে হবে নির্বাচনের দিন। 22 রাজ্যে ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সে ভোট নির্বাচনের দিন পোস্টমার্ক করা হলেই গণনায় নেয়ার আইন রয়েছে। এর আগে 2000 সালের নির্বাচনেও তৈরি হয় এ পরিস্থিতি। সেবার ফ্লোরিডায় পিছিয়ে পড়ে ডেমোক্র্যাট প্রার্থী আল গোরের আবেদনে আবারও ভোট গোনার বিষয়টি গড়ায় আদালতে। তবে সুপ্রিম কোর্ট তা খারিজ করলে শেষ হাসি হাসেন রিপাবলিকান জর্জ বুশ। ভোটের ঠিক আগে সুপ্রিম কোর্টে রক্ষণশীল হিসেবে পরিচিত অ্যামি কোনি ব্যারেটকে বিচারপতি নিয়োগ দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষণ বলছে দুই প্রার্থীর ভোটের ব্যবধান বেশি হলে কোনো সংকট হবে না, তবে ব্যবধান কাছাকাছি হলে মামলা গড়াবে আদালতে। ডেমোক্র্যাটদের শঙ্কা, এক্ষেত্রে সুবিধা পাবেন রিপাবলিকান ট্রাম্প। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তুরস্ক ও গ্রিসে 6.6 মাত্রার ভূমিকম্পে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। আহত হয়েছে 700-র বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তুরস্কের ইজমিরে। সেখানে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। প্রতিবেশী দেশ গ্রিসে মারা গেছে 2 শিশু। ভূমিকম্পের পর দুই দেশেই আঘাত হানে সুনামি। বন্যায় প্লাবিত হয়েছে গ্রিসের সামোস দ্বীপ ও তুরস্কের ইজমির উপকূলের কিছু অংশ। দুই দেশেই ধসে পড়েছে বেশ কিছু ভবন। ধ্বংসস্তূপে চাপা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে মাত্র 10 কিলোমিটার নিচে ছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফল্ট লাইনের ওপর অবস্থান থাকায় প্রায়ই তুরস্ক ও গ্রিসে ভূমিকম্প অনুভূত হয়। বাফুফে নির্বাচনের সহ সভাপতি পদের পুনর্নির্বাচনে জয় পেয়েছেন মহিউদ্দিন মহি। প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালকে 67-63 ব্যবধানে হারিয়েছেন এই সংগঠক। সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার ছিল 139 জন, কিন্তু এক ভোটারের মৃত্যুতে তা নেমে আসে 138-এ। এর আগে মূল নির্বাচনে সমান 65 ভোট পেয়েছিলেন মহিউদ্দিন মহি ও তাবিথ আউয়াল। সহ সভাপতির পদ শূন্য থাকায় এখনও পূর্ণাঙ্গ স্ট্যান্ডিং কমিটি গঠন করতে পারেনি বাফুফে।
মহিউদ্দিন তাবিথ লড়াইয়ের মাধ্যমে পর্দা নামল বহুল আলোচিত 2020 বাফুফে নির্বাচনের। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে 2-0 গোলে হারিয়েছে উলভস। দুর্দান্ত জয় টেবিলের 3-এ উঠে এসেছে নুনো স্যান্টোসের দল। শীর্ষে থাকা এভারটনের সমান 13 পয়েন্ট উলভসের। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক দ্য ওয়ান্ডারার্স। ডেডলক ভাঙে ম্যাচের 18 মিনিটে। অভিষিক্ত হায়াত এনুহির গোলে লিড পায় উলভস। দ্বিতীয় গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। 9 মিনিট পর স্কোর লাইন 2-0 করেন দানিয়েল পোদেন্সি। বিরতির আগে বেশ কয়েকবার আক্রমণ চালিয়েও গোলমুখ খুলতে পারেননি ক্রিস্টাল প্যালেস। এই হারে টেবিলের 9-এ নেমে গেছে দ্য ইগলস। এদিকে লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধারে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সন্ধ্যা 7টায় লস ব্লাঙ্কোদের অতিথি হুয়েস্কা। রাত 11:30টায় ওসাসুনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ। ইপিএলে আলাদা ম্যাচে আজ মাঠে নামছে লিভারপুল, ম্যান সিটি ও চেলসি। রাত 11:30টায় লিভারপুলের চ্যালেঞ্জ ওয়েস্ট হাম, আর এর আগে রাত 9টায় চেলসির প্রতিপক্ষ বার্নলি, আর সন্ধ্যা 6:30টায় শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। লা লিগায় দাপুটে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যর্থ। ইউরোপ সেরার লড়াইয়ে টানা 4 হারের লজ্জা এড়ায় শেষ মুহূর্তের চমকে। ইন্টার মিলানের কঠিন পরীক্ষার আগে ঘরোয়া লিগের দুর্বল হুয়েস্কার বিপক্ষে আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্য গ্যালাক্টিকোদের। প্রতিপক্ষের পাশাপাশি রিয়ালের লড়াই চোটের সঙ্গেও। পরীক্ষিত মার্টিন ওডেগার্ড, আলভারো অদ্রিওজোলা, নাচো ফার্নান্দেসরা থাকছেন সাইড বেঞ্চে। তবে জিদানের স্বস্তি, হ্যাজার্ডের প্রত্যাবর্তন। হুয়েস্কার বিপক্ষে সাইড বেঞ্চ পরখের সুযোগ থাকবে। ইন্টার মিলান ম্যাচের জন্য অভিজ্ঞদের অনেকেই বিশ্রামে থাকতে পারে। লক্ষ্য থাকবে দুর্বলতা কাটিয়ে জয়ে ফেরার। দুর্দান্ত ছন্দে আছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে 4 ম্যাচ অপরাজেয় অল রেডস। জয়ের সংখ্যা বাড়িয়ে নিতে চায় ওয়েস্ট হ্যামের বিপক্ষে। যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অস্বস্তি, রক্ষণ দুর্বলতা। ফন ডাইকের পর চোটের তালিকায় যোগ হয়েছেন ফ্যাবিনিও। টানা ম্যাচের ধকলে ফুটবলারদের চোট সমস্যা প্রকট হয়েছে। ওয়েস্ট হ্যাম ম্যান সিটিকে রুখে দিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ওদের সমীহ করেই খেলতে হবে। ধুঁকতে থাকা চেলসি জয় ফিরেছে ক্রাসনোদার বধে। চ্যাম্পিয়ন্স লিগে রেনে ম্যাচের আগে দ্য ব্লুজের প্রস্তুতির মঞ্চ বার্নলি। চোট সমস্যা নেই ল্যাম্পার্ডের দলে, পরিসংখ্যানেও এগিয়ে চেলসি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2006-এর 6 আগস্ট শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পথ চলা। সাকিবের অভিষেকের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তখনকার প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পরে তার আমলেই সাকিব হয়ে ওঠেন বিশ্বসেরা। ফলে নিষেধাজ্ঞা পরবর্তী সাকিবকে কিছু পরামর্শ দিয়েছেন তিনি। 1 বছরের নিষেধাজ্ঞা শেষ। সৌভাগ্য সাকিবের 365 দিনের নির্বাসনের অনেকটাই কেটে গেছে মহামারী বিরতিতে। অন্যদেরও যেমন ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ নিতে হচ্ছে, একই বিন্দুতে দাঁড়িয়ে সাকিবও হোমওয়ার্ক সেরে নিতে ভুল করেননি টাইগার অলরাউন্ডার। আশরাফুল, হাবিবুল বাশার, শাহরিয়ার নাফিস বড় নামে ঠাসা দলে 2006-এ জায়গা করে নিয়েছিলেন সম্ভাবনা জাগিয়ে। তরুণ সাকিবকে তুলে আনতে বড় ভূমিকা রেখেছিলেন যিনি, সেই ফারুক আহমেদ আস্থা রাখছেন দ্বিতীয় পর্বে। মনে জোরেই বাকি সবাইকে পেছনে ফেলবেন সাকিব, আস্থা সাবেক প্রধান নির্বাচকের। গত কিন্তু 1 বছর তেমন কোনো ক্রিকেট খেলিনি, সো সেই দিকে বিবেচনা করলেও সাকিব যদি সাইকোলজিক্যালি চিন্তা করে যে আমি প্রবাবলি ও একটা পার্টিকুলার কারণে বাইরে ছিল, কিন্তু পুরো প্যান্ডামিকের কারণে কিন্তু পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ডই কোনো খেলা হয়নি, সো সেটা কিন্তু ওকে হেল্প করতে পারে। নিষেধাজ্ঞার আগে ছিলেন অধিনায়কের দায়িত্বে, এখন পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার পরামর্শ ফারুকের। তার মতে অধিনায়কত্ব নিয়ে ভাবার জন্য এটা উপযুক্ত সময় নয়। ক্যাপ্টেন্সির জিনিসটা চিন্তা না করে সাকিব অ্যাজ এ প্লেয়ার যতটুকু সে ইনপুট দিতে পারে, টিমকে যেভাবে দেয় অ্যাজ এ বোলার, অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ ফিল্ডার, তো সেই জিনিসগুলো তার চিন্তা করা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ধাতস্থ হবার জন্য কর্পোরেট লিগ সামনে পাচ্ছেন সাকিব। ঘটনা প্রবাহে ইঙ্গিত স্পষ্ট, মহাতারকাকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে মোক্ষম মঞ্চটায়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে কিংস 11 পাঞ্জাবকে 7 উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। দারুণ জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে স্টিভেন স্মিথের দল। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মনদীপ সিংকে হারায় পাঞ্জাব। মন্থর ব্যাটিংয়ে ক্রিস গেইলকে সঙ্গ দেন লোকেশ রাহুল।
অন্য প্রান্তে রাজস্থান বোলারদের তুলোধনা করেন গেইল। ৮-৬ ও ৬-৪-এ ৯৯ রানে ফেরেন ইউনিভার্স বস। শেষ দিকে নিকোলাস পুরানের 10 বলে 22 রানের ক্যামিওতে 185 রানের পুঁজি পায় পাঞ্জাব। জবাবে উথাপ্পা স্টোকস জুটিতে দারুণ শুরু রাজস্থানের। উথাপ্পা 30 রানে ফিরলেও 50 করে আউট হন স্টোকস। মাঝে স্যামসনের 48 রান জয়ের কক্ষপথে রাখে রাজস্থানকে। শেষ দিকে স্মিথ বাটলারের অপরাজিত ইনিংসে ভর করে 15 বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাজস্থান। আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতির শেকড় যাত্রাশিল্প বছর পার করলেও প্রাচীন এ সাংস্কৃতিক মাধ্যমটি পূর্ণ অবয়ব নিতে ঘুরে দাঁড়াতে পারেনি এখনো। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের নিষেধাজ্ঞা ও পৃষ্ঠপোষকতার অভাবে যাত্রাপালা অস্তিত্ব সংকটে। বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী বিনোদন মাধ্যম যাত্রাশিল্পের এখন ঘোর দুর্দিন। গ্রামীণ চিত্তবিনোদনের পাশাপাশি লোকজীবনের সৃজন ও মনন চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখন তা বিলীয়মান প্রায়। পালা আয়োজনে বিধিনিষেধ, পৃষ্ঠপোষকতার অভাবে যাত্রাপালার নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধই হয়ে গেছে। দেশে এখন 117টি নিবন্ধিত যাত্রা দল আছে, যা আগে ছিল 300-রও বেশি। একদিকে সরকার যাত্রার দলগুলোকে নিবন্ধিত করছে, আরেকদিকে জেলা প্রশাসন অনুমতি দিচ্ছে না। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ কিভাবে পাবো, এটা জরুরি ভিত্তিতে চিন্তা ভাবনা করা দরকার। 1975 সালের পর থেকে যাত্রাপালা আয়োজনের ওপর বিধিনিষেধ আসতে থাকে। মাঝে 1996 থেকে 2001 সাল পর্যন্ত যাত্রাশিল্প ভালো সময় পার করে। তারপর থেকে অশ্লীলতা, নিরাপত্তা সমস্যা সহ নানা অজুহাতে যাত্রাশিল্পকে আবদ্ধ করা হয় নিয়ন্ত্রণের বেড়াজালে। কুরুচিপূর্ণ নাচ গানকে প্রাধান্য দিয়ে যাত্রাপালার অনুষ্ঠান করতে বাধ্য করার কারণে যাত্রাশিল্প ধ্বংসের দ্বার প্রান্তে গেছে। গবেষকদের মতে বিনোদন হাতের মুঠোয় চলে আসায় কমছে যাত্রার কদর। তাই যাত্রাশিল্পের উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই। জেলায় জেলায় উপজেলায় একটি মঞ্চ থাকবে যারা যাত্রা করতে পারবে। এরকমভাবে যদি সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে এগিয়ে আসে, সান্ধ্য যাত্রা 6টায় বা 8টায় শুরু হলো, 3 ঘন্টা মাত্র শেষ হয়ে গেল, তাহলে রাত জেগে পরের দিনের তার কাজের বিঘ্ন আর থাকে না। এইভাবে কিছু যদি সংস্কার করার যে প্রস্তাবটা আছে সেই অনুযায়ী করা যায়, যাত্রা আমাদের দেশের গৌরব বাড়াতে পারবে বলে বিশ্বাস করি। অনেক দক্ষ অভিনেতা অভিনেত্রী, গায়ক বাদক, পালাকার চলে গেছেন দল ছেড়ে। ফলে ক্রমেই রুগ্ন, ক্ষয়িষ্ণু, নিষ্প্রভ হয়ে পড়েছে ঐতিহ্যবাহী যাত্রার জৌলুস। যদিও যাত্রা শিল্পের উন্নয়নে যাত্রা উন্নয়ন নীতিমালা 2012 প্রণয়ন করেছে সরকার। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বীপকন্যা নামে পরিচিত স্থানীয়দের কাছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চরটির নাম চরকুকরিমুকরি। নদীপথ ছাড়া যাতায়াতের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পর্যটক ও স্থানীয়রা। তবে পর্যটকদের জন্য এরই মধ্যে আবাসন সংকট দূর করার পাশাপাশি ইকো ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে সরকার। এতে করে চরের মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে আশা করছে ট্যুরিজম বোর্ড। মেঘনা ও তেঁতুলিয়া মিলেছে বঙ্গোপসাগরে। এর কুল ঘেঁষেই জেগে ওঠা ছোট্ট দ্বীপ চরকুকরিমুকরি। ছায়া ঘেরা মেঠো পথ, বিশাল ম্যানগ্রোভ বন, দুপাশের সারি সারি গাছের মাঝখান দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা নদী। ভোলার চর ফ্যাশনের এই দ্বীপ এরই মধ্যে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। পর্যটকদের হাত ধরে আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন পর্যটন স্পট। এটি তাওরা বিচ নামে এরই মধ্যে আবিষ্কৃত হয়েছে। প্রায় 3 কিলোমিটার দূরে তাওরা দ্বীপটিও জেগেছে 3 বছর হলো। বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এই দ্বীপে রয়েছে লাল কাঁকড়ার অবাধ বিচরণ। সুন্দরবনের যে একটা ওয়েদার এখানে পাওয়া যাচ্ছে এবং আসার পর দেখা যাচ্ছে যে এই দেখুন আপনি যে আপনার এখানে যে অনাবিল সবুজ সৌন্দর্য এবং আপনার এখানে যে চরণভূমি, এটা দেখে আপনার কিন্তু আসলে আমরা মুগ্ধ। একটা ল্যান্ডিং স্টেশনের দরকার, একটু দোকানপাটের দরকার। হ্যাঁ, যে এখন পানির পিপাসা লাগছে, পানি খেতে পারতেছি। চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা, সুপেয় পানি, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার অভাবসহ রয়েছে নানা সংকট। দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণে এসব সংকট দ্রুত দূর করার আহ্বান ট্যুর অপারেটরদের। এখনো অবধি বাংলাদেশ ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এই ডেস্টিনেশনগুলো তেমন স্থান নিতে পারেনি। পোস্ট কোভিড কিংবা ডিউরিং কোভিডে বাংলাদেশ ট্যুরিজমটাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশিদের মধ্যে আমরা এই চরকুকরিমুকরিতে ট্যুর অপারেটররা
আগমন। আমরা কি কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এই কারণগুলোকে চিহ্নিত করে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকি। নদীপথ ধরে ৩-৪ কিলোমিটার এগুলেই দেখা মিলবে নারিকেল বাগান দ্বীপটিও, যেখানে নৌকা দিয়ে ভ্রমণ করা সহ সাগরের ঢেউ দেখার সুযোগ মিলবে পর্যটকদের। সুন্দরবনের যে সৌন্দর্য আপনি দেখেছেন যে সোয়াম ফরেস্ট, অ্যাকচুয়ালি সোয়াম ফরেস্ট এখানেও বিদ্যমান। কিছু অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও আমাদের মাথায় আছে, আর ব্র্যান্ডিং তো ডেফিনেটলি ব্র্যান্ডিংয়ের কাজটি করব। চরের উন্নয়নে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার, তবে পর্যটকদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।